দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল। আমরা এই অনুষ্ঠানে নাগরিক সুযোগ সুবিধা কিভাবে পাওয়া যায়, অর্থাৎ আপনার শিক্ষা, স্বাস্থ্য, চাকরি থেকে শুরু করে নানা খাতে তথ্যগুলো কিভাবে আমাদের কমিউনিটির ঘরে পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টাই করি। এবং যথারীতি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো, চাইলে কি নিউ ইয়র্ক সিটি থেকে অভিবাসীদের বিতরণ করতে পারবেন মেয়র? অর্থাৎ সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের যে মাস ডিপোর্টেশনের কিংবা গণবিতরণের ঘোষণা, তার প্রেক্ষিতে নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস তিনি নানা উদ্যোগের কথা বলছেন। তিনি ডোনাল্ড ট্রাম্পের এই নীতিকে পূর্ণ সমর্থনের ঘোষণা দিয়েছেন, কারণ তিনি বলছেন নিউ ইয়র্ক সিটি গত 2 বছর ধরে অবৈধ অভিবাসীদেরকে নিয়ে চরম বিপাকে আছে এবং এজন্য সিটির $6.5 বিলিয়ন অতিরিক্ত খরচ করতে হয়েছে, কারণ গত 2 বছর সময়ে সিটিতে প্রায় 225,000 অবৈধ অভিবাসী আশ্রয় চেয়েছেন। এইসব নিয়ে তিনি বর্ডার জারের সাথে এর মধ্যে বৈঠক করেছেন। সেই বৈঠকে তিনি আইস থেকে শুরু করে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীকেও নিউ ইয়র্ক সিটির পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানানোর ঘোষণা দিয়েছেন। আদৌ তিনি সেটি পারবেন কিনা, আইনগত অসুবিধার পাশাপাশি কারিগরি কি সমস্যা হতে পারে সেটি নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের সাথে আমরা এই বিষয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের এক্সিকিউটিভ ডিরেক্টর আহনাফ আলমকে। আহনাফ আলম, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনার কাছে জানবো, নিউ ইয়র্কের সিটি মেয়র নতুন যে উদ্যোগটি নিচ্ছেন কিংবা উদ্যোগে পূর্ণ সমর্থন জানাচ্ছেন, সেটি তিনি বাস্তবে কতটা করতে পারবেন। দর্শক, আপনারা যারা দেখছেন তাদের জানিয়ে রাখি, এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে। আমাদের এই আলোচনায় যোগ দিতে চাইলে টেলিভিশনের স্ক্রিনে একটি নাম্বার দেখানো হচ্ছে, এই নাম্বারে টেলিফোন করে আপনারা সরাসরি যোগ দিতে পারবেন। অনুষ্ঠানটি ফেসবুকে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও কমেন্টস করে আপনারা আপনাদের মন্তব্য কিংবা প্রশ্ন জানাতে পারবেন। আহনাফ আলম, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। সরাসরি যে বিষয়টি জানতে চাই, নিউ ইয়র্ক সিটি মেয়রের যে অবস্থান, বিশেষ করে অবৈধ অভিবাসীদের ব্যাপারে, এটিকে আপনি কতটা সমর্থন করছেন? আসলে ওনার এখন যেই চিন্তাটি উনি করেছেন যে নিউ ইয়র্কে যারা ইলিগাল আছেন, ওনাদেরকে উনি, বিশেষ করে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদেরকে উনি এখান থেকে ডিপোর্টেশনের ব্যাপারে ফেডারেল গভর্নমেন্ট, পরবর্তী যে ফেডারেল গভর্নমেন্ট আসবে ডোনাল্ড ট্রাম্প, ওনার প্রশাসনকে উনি সহযোগিতা করবেন। এটি আসলে শুধু আমি বলবো যে আমি না, প্রত্যেকটি নিউ ইয়র্ক বাসী যারা চান যে নিউ ইয়র্কে ওনারা ভালোভাবে থাকবেন, আইন শৃঙ্খলা ঠিক থাকবে, নাগরিক সুবিধাগুলি, যারা ট্যাক্স পেয়ার ট্যাক্স দিচ্ছেন এত বছর ধরে, তারা অবশ্যই সবাই, আমি মনে করি, এটাকে স্বাগত জানাবে। কিন্তু এখন ডিপেন্ড করে যে উনি কিভাবে সহযোগিতা করবেন। কারণ হলো আপনার গত 3টি বছর উনি কিন্তু মানে বলবো যে ব্লাইন্ডলি সিটি, উনি যেটা বললেন যে প্রায় $7 বিলিয়ন মতো এই 2.5 লক্ষ অবৈধদের পিছনে উনি খরচ করেছেন। তো এখন আসলে দেখার বিষয় যে আপনার যে লটি নিউ ইয়র্কে বিদ্যমান আছে, এই লতে উনি কিন্তু পারবেন না। এখন লটি আসলে কিভাবে পরিবর্তিত হয়, উনি একা এটা পারবেন কিনা এটাও ভেবে দেখতে হবে, কারণ এটা সিটি কাউন্সিল যদি অনুমোদন না দেয় তাহলে এটা আসলে সম্ভব না। আপনারা জেনে থাকবেন উনি কিন্তু এই কথাগুলি গত ফেব্রুয়ারি মাস থেকে বলা শুরু করেছিলেন। এখনকার যে স্পিকার আছেন আড্রিয়ানি অ্যাডামস সহ যে সিটি কাউন্সিলের প্রগ্রেসিভ যে উইংস আছে, ওরা কিন্তু ওনার এই আইডিয়াকে রিজেক্ট করেছেন। ওইটা কিন্তু ওখানেই থেমে গেছে। তো এটা এখন আবার নতুন করে এসেছে, যেহেতু আপনার ডোনাল্ড ট্রাম্পের ইলেকশনের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে মেয়র এরিক অ্যাডামস এটা নিয়ে খুব দৌড়ঝাঁপ শুরু করেছেন এবং উনি ট্রাম্পের সাথে কিংবা ট্রাম্পের যারা সম্ভাব্য ক্যাবিনেটে আসবেন ওদের সাথে যোগাযোগ করছেন। আর আরেকটা জিনিস হলো, ওনার এই ইদানিং দৌড়ঝাঁপটাকে অনেকে একটু সন্দেহের চোখে দেখছেন, কারণ আপনারা জানেন যে উনি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে গত কয়েক মাস আগে ওনার অ্যাডমিনিস্ট্রেশনের অনেকেই অভিযুক্ত হয়েছেন বিভিন্ন কি বলবো আপনার অপকর্মের জন্য। উনিও ওটার সাথে সম্পৃক্ত, বিশেষ করে ঘুষ নেওয়া, প্লাস হলো যে আপনার ক্যাম্পেইন ফান্ড, এটাকে ইলিগালি ওনার ব্যক্তিগত কাজে ইউজ করার কারণে উনিও কিন্তু অভিযুক্ত। এখন অনেকে ভাবছেন যে ওনার এই ইউটার্নটা শুধুমাত্র হলো নিজেকে এখান থেকে সেভ করার জন্য, এবং আমরা আসলে যেটা দেখতে পারবো আসলে আরো কয়েকদিন পরে যে আসলে ডোনাল্ড ট্রাম্প ওনাকে কতটুকু সহযোগিতা করতে পারেন, বিশেষ করে এই মামলা থেকে ওনাকে সেভ করা
আর হলো যে আপনার উনি কিভাবে সহযোগিতা করেন যে আপনার ইলিগাল ইমিগ্রেন্টদেরকে নিউ ইয়র্ক থেকে যারা যাদের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ থাকবে, কিংবা আপনার এখানে এনওয়াইপিডির আন্ডারে যে ডাটাবেস আছে, কার কি ধরনের অভিযোগ আছে, সেটার ভিত্তিতে উনি কিভাবে ওদেরকে ফেডারেল গভর্নমেন্টকে সুবিধা করেন। আরেকটা জিনিস আসলে বলে রাখি যে স্যাংচুয়ারি সিটি কিন্তু এটা শুধু মেয়র এরিক অ্যাডামসের আন্ডারেই না, এটা 1999 সালে আপনার নিউ ইয়র্কের যে মেয়র এডি কোচ ছিলেন, ওনার সময় কিন্তু আপনার নিউ ইয়র্ক সিটি স্যাংচুয়ারি সিটি ছিল। ব্লুমবার্গের আমারও ছিল, কিন্তু এটা আমাদের মেয়র এরিক অ্যাডামসের আগে যে মেয়র ছিলেন আমাদের ব্লাজিও, উনার আমলেই কিন্তু এই আইনটার আমূল পরিবর্তন হয়। ওই পরিবর্তনে যে জিনিসটা উনি করেছেন যে এই আইনের আন্ডারে যে সমস্ত মানুষ হলো যে আপনার টেরোরিস্ট এবং আপনার জনজীবনের জন্য ঝুঁকিপূর্ণ, শুধু ওনাদেরকেই উনি ফেডারেল ল এর সাথে কমপ্লাই করে আইস যে একটা ডিপার্টমেন্ট আছে ইমিগ্রেশন, ওদের কাছে হস্তান্তর করবেন। এছাড়া উনি কারো কোনো কিছু ওদের সাথে আপনার কোঅপারেশন করবেন না। কিন্তু মেয়র এরিক অ্যাডামস যেটা চাচ্ছেন যে যে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যাদের কাগজপত্র নেই, ওদেরকে উনি হস্তান্তর করবেন। এখন দেখার বিষয় যেটা বললাম যে আমাদের সিটি কাউন্সিল কিভাবে এটা নিয়ে ওনাকে সহযোগিতা করেন এবং সামনের দিকে কি হয়। এখন অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আপনি দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত সিটি কাউন্সিলের স্পিকার ড্রেন অ্যাডামস যেটি বলছেন, তিনি সবশেষ পরশুদিনও একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানেও তিনি বলছিলেন যে মেয়র যদি চেষ্টা করে সিটি কাউন্সিলকে পাশ কাটিয়ে, যেহেতু নিউ ইয়র্ক একটি স্যাংচুয়ারি সিটি এখনো আছে, যদি পাশ কাটিয়ে কোনো কিছু করার চেষ্টা করেন সেটি মেয়র ভুল করবেন। এখন বিষয় হলো মেয়র তার এক্সিকিউটিভ অর্ডার কিংবা নির্বাহী আদেশে কি এটি করতে পারবেন যদি সিটি কাউন্সিল আপত্তি জানায়? এটা উনি আসলে প্রত্যেকটি আপনার প্রধানেই কিন্তু এক্সিকিউটিভ অর্ডার দিতে পারেন, কিন্তু এরপরে যদি সিটি কাউন্সিল যদি এটাকে চ্যালেঞ্জ করে, এটা নিয়ে শুনানি হবে, চাইলে এটা উনি এটাকে রিভার্স করা সম্ভব। কারণ হলো আপনারা জানেন যে ইভেন তো প্রেসিডেন্টও যদি চায়, অনেকগুলি এক্সিকিউটিভ অর্ডার দিলেও উনার এগুলি সেভাবে কার্যকারী হয় না যতক্ষণ পর্যন্ত না কংগ্রেস এটাকে সমর্থন করে। তো এখন আমাদের দেখার বিষয় যে আসলে সামনের দিকে কি হয়। এবং আমার কাছে যে জিনিসটা মনে হয় আসলে মেয়র এডি অ্যাডামস কিন্তু বারবার বলেছেন, আমি জানি না যে আসলে আপনারা জানেন যে ইমিগ্রেশন ইস্যুটা কিন্তু একটা রাজনৈতিক ইস্যু। এটা কিন্তু শুধু যে সিটি কাউন্সিল এবং কি বলে আপনার মেয়রের তাও কিন্তু না, এটা কিন্তু একটা দলীয় ইস্যু। কিন্তু বর্তমানে রিপাবলিকানরা একটা চায়, ডেমোক্রেটরা আরেকটা চায়। তো আমার মনে হয় এরিক অ্যাডামস যে জিনিসটা চাচ্ছেন, কারণ যে উনি কিন্তু বারবার বলেছেন যাদের কাগজপত্র নেই, অবৈধ, উনি কিন্তু ওদেরকে সব ধরনের সুবিধা দিতে উনি প্রস্তুত। বিশেষ করে ওদের বাচ্চাদের স্কুল, তারপরে স্কুলে ভর্তি করার সুবিধা, এবং এগুলি কিন্তু সব কিন্তু একেবারে ফ্রি। প্লাস হলো হেলথ কেয়ার সিস্টেম, সোশ্যাল যে সার্ভিসগুলি আছে, উনি কিন্তু এগুলি দিতে একবারের জন্য কিন্তু না করেননি। উনি কিন্তু বলছেন যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে, যারা সিটির জন্য ক্ষতিকারক এবং আমেরিকার জন্য ক্ষতিকারক, উনি শুধু তাদেরকে ডিপোর্টেশনের পক্ষে। তো এখন আপনি জানেন যে সামনে কিন্তু যে প্রাইমারি সিটি কাউন্সিলের যাদের আপনার দ্বিতীয় মেয়াদে যারা অবতীর্ণ হবেন, এখন ওদেরও কিন্তু চিন্তা করতে হবে যে ওদের এই ভোট মেয়র অ্যাডামস চাচ্ছেন, ওরা এটাকে অপোজ করবেন, এটা ওদের ভোটে এটা কিভাবে ওদেরকে সমস্যায় ফেলবে কিংবা সুবিধায় ফেলবে, ওইটাও কিন্তু দেখার বিষয়। তো এটা আসলে খুব একটা ক্রুশিয়াল টাইম। আমরা আসলে দেখবো যে আসলে, কারণ প্রত্যেকটা সিটি কাউন্সিলের ডেমোগ্রাফিক কিন্তু খুবই আলাদা। ব্রুকলিনে একরকম, ব্রঞ্জে একরকম, কুইন্সে একরকম। তো এটা আমাদের দেখার বিষয় যে আসলে অন্যান্য সিটি কাউন্সিলরা, কারণ খুব আমি দেখলাম যে মাত্র 2 জন সিটি কাউন্সিল মেয়রের সাথে সমর্থন করেছেন যে এই নিয়মটা পরিবর্তন করা দরকার। আমরা কিন্তু আর অন্যদেরকে এখনো দেখছি না। সো এখন মেয়রও এটাকে কিভাবে করবেন, নিশ্চয়ই এখানে একটা লিগ্যাল ব্যাপার আছে, আমরা সামনের দিকে দেখতে থাকবো। জি, আপনি বলছিলেন যে বিষয়টি আসলে রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। আইনগত হলে হয়তো আমরা কোনো একজন অ্যাটর্নির কাছ থেকে পরামর্শ নিতাম, যেহেতু রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়, তাই আপনার কাছে জানতে চাওয়া। সেটা হলো অন্যান্য
যে স্যাংচুয়ারি সিটির ডেমোক্রেটিক মেয়ররা আছেন তারা কিন্তু সবাই এক বাক্যে বলছেন তারা ডোনাল্ড ট্রাম্পের এই নীতির সঙ্গে একমত নন, কিন্তু সেখানে আগ বাড়িয়ে মেয়র এরিক অ্যাডামস, তিনি ডেমোক্রেটিক মেয়র, কিন্তু তিনি রিপাবলিকানদের এই নীতিকে সমর্থন জানানোর কথা বলছেন এবং তিনি নিজ উদ্যোগে বর্ডার জারের সঙ্গে এর মধ্যে বৈঠকও করেছেন। অন্যান্য ডেমোক্রেটিক মেয়রদের থেকে এই মেয়র এরিক অ্যাডামস কেন নিজেকে আলাদা একটা অবস্থানে নিচ্ছেন? এখন আসলে যেটা বললাম যে সবাই মানে এই জন্য একটু সন্দেহের চোখে দেখছেন যে উনি ওনার অ্যাডমিনিস্ট্রেশন কয়েকটি গুরুতর অভিযোগে অভিযুক্ত, এবং আপনার বিশেষ করে মাইগ্রেন্ট এবং আপনার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এরপরে ওনার যে মামলাগুলি নিয়ে মানুষ কিন্তু ওনাকে কিন্তু ভালোভাবে নেয়নি। সবাই কিন্তু ভাবছে যে উনি হয়তো রিজাইনও করতে পারেন, কিন্তু উনি আসলে এখন একটু ব্যালেন্স করার চেষ্টা করছেন। আপনারা জানেন শুধু নিউ ইয়র্ক না, নিউ ইয়র্ক থেকে আরো অনেক বড় বড় শহরগুলি যেগুলি আছে, বিশেষ করে ক্যালিফোর্নিয়া, কলোরাডো, ইলিনয়, ম্যাসাচুসেটস, হ্যাঁ, তারপর নিউ মেক্সিকো, নিউ জার্সি, কিন্তু দুঃখজনক হলো সত্যি কথা, এই প্রত্যেকটা সিটি কিন্তু আপনার ডেমোক্রেটদের দ্বারা নিয়ন্ত্রিত। এবং নিউ ইয়র্কও আপনারা জানেন যে বিশাল একটি অংশ, বিশেষ করে সিটিতে আপনার ডেমোক্রেটিক ভোটার সংখ্যা অনেক বেশি। তো উনি আগ বাড়িয়ে এটা করার কারণ হলো যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে ডেমোক্রেটদের সাথে ওনার একটা দূরত্ব সৃষ্টি হয়েছে ওনার মামলাগুলি নিয়ে। উনি এখন বলার চেষ্টা করছেন যে ওনার বিরুদ্ধে যে মামলাগুলি, এগুলি আমাদের যে বাইডেন প্রশাসনের যে জাস্টিস ডিপার্টমেন্ট ইচ্ছা করে ওনাকে ফাঁসানোর জন্য চেষ্টা করছেন। কিন্তু আমি আসলে এটা মনে করি না। এটা সত্যি কথা যে ওনার ক্যাবিনেটে কিছু কিছু মানুষ ছিল যাদের বিরুদ্ধে অভিযোগগুলি আসলে সত্য। কারণ দেখা গেছে একই ফ্যামিলির 2-3 জন, তা না হলে ওনার আশেপাশে কেন আপনার থাকবে? কারণ সিটিতে কি আর কোনো তেমন যোগ্য লোক নেই? তো নিশ্চয়ই এখানে কোনো একটা আছে। এটা আমরা আসলে ইনভেস্টিগেশন যখনই ফাইনাল হবে আমরা এটা বিস্তারিত জানতে পারবো। কিন্তু ওনার এই ইদানিং এর যে মুভমেন্ট গুলি, এটাই মানুষের জন্য সন্দেহ চোখে দেখছে যে উনি হয়তো ট্রাম্পের সাথে একটা নেগোসিয়েশন করতেছেন যে ওনার মামলাগুলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, এবং উনি ওনার সাথে বিশেষ করে এই ব্যাপারে, যেহেতু ডোনাল্ড ট্রাম্প যখন ইলেকশন করেন, আপনারা জানেন যে ইমিগ্রেশন ইস্যুটা, বিশেষ করে বর্ডার এবং ইলিগাল ইমিগ্রেন্ট, শুধু ইলিগাল ইমিগ্রেন্ট, এটা তো একটা বিশাল একটা প্রচার ছিল। তো নিউ ইয়র্ক সিটিটাকে উনি একেবারে টার্গেট করে নিয়েছেন, যেহেতু অন্যান্য সিটিগুলি সেভাবে ওনার সাথে কোঅপারেশন করবে না বলে আগের থেকে উনি ঘোষণা দিয়ে দিয়েছেন। তো এই জন্য নিউ ইয়র্কের মেয়র এই সুযোগটা ওনাকে সেভ করার জন্য এই সুযোগটাকে উনি ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করছেন। এবং আপনারা দেখবেন যে গত কয়েকদিন ধরে উনি কিন্তু আপনার ন্যাশনাল মিডিয়াতে খুব ভালোভাবে ওনাকে নিয়ে কথা হচ্ছে, আলোচনা হচ্ছে। তো দেখা যাক কি হয়। জি, অর্থাৎ তিনি আপনি যে সন্দেহের কথাটি বলছেন সেটা হলো, যেহেতু নির্বাচনী তহবিলে একটা কারচুপি কিংবা অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে এফবিআই তদন্ত করেছে, মামলা হয়েছে, এবং সবশেষ আজকে তিনি আবেদন করেছিলেন, তার আইনজীবীরা আবেদন করেছিল যে তার ঘুষের মামলাটি প্রত্যাহার করার জন্য, কিন্তু বিচারক সেটি করেননি। অর্থাৎ মামলাটি চলমান থাকবে। এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হয়তো ঘনিষ্ঠতা তিনি চাইছেন যে ডোনাল্ড ট্রাম্প যদি দায়িত্ব নেওয়ার পর তাকে ক্ষমা ঘোষণা করেন। এটি নাগরিকদের পার্সপেক্টিভ, কিন্তু আমি আপনার কাছে জানতে চাই, তিনি কি ডেমোক্রেটিক মেয়র? এখন পরবর্তীতে এমনটি কি দেখা যেতে পারে যে তিনি রিপাবলিকানদের হয়ে প্রার্থী হচ্ছেন, যদিও মেয়র সরাসরি অস্বীকার করছেন তিনি এমন কিছু করবেন না? আসলে উনি কিন্তু সরাসরি অস্বীকারও করেননি। উনি গত 2 দিন আগে বলেছেন যে আমি সিটি কি বলে আপনার যখন স্টেট সিনেটর ছিলাম আমি ডেমোক্রেটিক ছিলাম, আমি যখন বড় প্রেসিডেন্ট ছিলাম আমি ডেমোক্রেটিক ছিলাম, আমি যখন মেয়র হয়েছি আমি ডেমোক্রেট হয়ে আমি মেয়র হয়েছি। তবে আমি সবশেষে আমি সিটির পারপাস সার্ভ করেছি, আমি ন্যাশনাল ইন্টারেস্ট সার্ভ করেছি। উনি কিন্তু একবারের জন্য বলেননি যে উনি রিপাবলিকান থেকে ইলেকশন করবেন কি করবেন না। উনি কিন্তু সরাসরি এটাকে উড়িয়ে দেননি। তবে উনি আজকে যেটা বলেছেন যে উনি রি-ইলেকশন করবেন, গত 2 দিন কিন্তু এটা উনি বলেননি। কোত্থেকে করবেন, কিভাবে করবেন, ওইটা কিন্তু এখনো বলেননি। কিন্তু সত্যি কথা যেটা আসলে নিউ ইয়র্ক সিটি থেকে আপনার উনি অন্য দল থেকে কিংবা ইন্ডিপেন্ডেন্ট করলো, ওনার যে ইমেজ, ওখান থেকে বেরিয়ে এসে পাশ করাটা খুব কষ্টসাধ্য হবে। কারণ যে অনেকগুলি মামলা কিন্তু এখনো কিন্তু নিষ্পত্তি হয়নি এখনো। এবং আজকে যেটা গুরুতর অভিযোগ ঘুষের মামলা, যেটাকে ব্রাইবারি বলে এখানে, তো ওইটা থেকে যেটা বললেন আপনি যে উনি অব্যাহতি চেয়েছেন, কিন্তু জাজ এটাকে ডিনাই করে দিয়েছেন।
জি, একটি অংশ মনে করছেন যে মেয়র এই দুর্নীতির অভিযোগ নিয়ে পদত্যাগ করা দরকার। সবশেষ যে জরিপটি চালানো হয়েছে সেখানে প্রায় 67% মানুষ সেটি মনে করছেন, কিন্তু মেয়র আবার নির্বাচন করবেন। কারণ অনেকেই মনে করছেন এই অবৈধ অভিবাসীদেরকে, বিশেষ করে যারা ক্রাইমের সঙ্গে জড়িত, তাদেরকে যদি বিতরণ করা হয় সেটি নিউ ইয়র্ক সিটির নাগরিকদের জন্য ভালো। অর্থাৎ কেউ কেউ ওনার পক্ষেও আছেন, তাই তো? অবশ্যই একটা একটা পার্সেন্টেজ তো থাকবেই আপনার ওনার পক্ষে। আর একটা জিনিস যেটা বলার চেষ্টা করছি যে এখন দেখার বিষয় যে উনি আগামী 6 মাসে, কারণ আপনারা জানেন যে প্রাইমারি কিন্তু জুন জুলাই গড়িতে হয়, তো এই 6 মাসে উনি সিটিকে কতটুকু আপনার মানুষের যেই চাওয়া ওটার কাছাকাছি নিতে পারেন। 6 মাসে তো আসলে অনেক কিছুই সম্ভব না, কারণ আপনারা জানেন যে এখানে উনি চাইলেই সবকিছু হবে না। এখানে সিটি কাউন্সিল, সিটির প্রত্যেকটা নিয়ম কানুন হলো সিটি কাউন্সিল পাশ করে ওনাদের অধিবেশনে। তো এটা আসলে স্লো প্রসেস, যেটা উনি কিন্তু প্রায় 3.5 বছর নষ্ট করে ফেলেছেন। এখন যে 6 মাসে কতটুকু করতে পারবেন, শুধু যে একটা ইমিগ্রেশন ইস্যু দিয়েই ওনার সামনে নির্বাচনী যেই বৈতরণী পার হওয়া, এটা আসলে কতটুকু সম্ভব, এটা দেখার বিষয়। আপনারা জানেন যে কোভিড এর পরে নিউ ইয়র্কের অবস্থা কিন্তু খুব দুমড়ে মুচড়ে পড়েছিল, এবং ইকোনমি এখনো যে আগের জায়গায় কিন্তু যায়নি। তো সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক স্মল বিজনেস, অনেক ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু সাফার করতেছে। তো এগুলিতে ওনার পদক্ষেপগুলি, নিউ ইয়র্কের ইকোনমিগুলি কিভাবে কাজ করে, প্লাস আপনার যে ওনার মামলাগুলির কি হয়, এবং শুধু উনি না, ওনার অ্যাডমিনিস্ট্রেশনে যারা ছিল ওদের সাজাটাও কিন্তু ওনাকে এফেক্ট করবে আগামী ইলেকশনে, কারণ ওরা কিন্তু ওনার আশেপাশেরই লোক ছিল। এবং তো খুবই এখন ঘনিষ্ঠ আমাদের দেখার তিনজন বিষয় আর কি। ডেপুটি মেয়র পদত্যাগ করেছেন, তার প্রধান উপদেষ্টা পদত্যাগ করেছেন। অর্থাৎ একেবারে এই সিটি হল প্রশাসন অনেকটা ভেঙে পড়েছিল, সেখান থেকে ঘুরে তিনি আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। কিন্তু ডেমোক্রেটরা, নিউ ইয়র্কের ডেমোক্রেটরা তাকে নিয়ে কি ভাবছেন? আসলে সত্যি কথা বলতে ওনার বর্তমান অবস্থা তো হলো যে আপনার ওয়াশিংটনে যে ডেমোক্রেটিক লিডার্সরা আছেন ওনার একেবারেই এগেনিস্টে। কারণ আপনি দেখে থাকবেন যে যে স্টেটগুলির কথা আমি একটু আগে বলেছি, বিশেষ করে প্রত্যেকটা স্টেটেই ডেমোক্রেটিক প্রশাসন দ্বারা নিয়ন্ত্রিত, এবং এই প্রত্যেকটা স্টেটেই কিন্তু বাইডেন শুধু যে গত ইলেকশনে কামালা হ্যারিস কিন্তু জয়ী হয়েছেন। তো প্রত্যেকটা স্টেটই কিন্তু বলেছে যে ওরা স্যাংচুয়ারি সিটি থেকে ওরা ইয়েকে আপনার আইসকে কোনোভাবেই সহযোগিতা করবে না, কিন্তু উনি একমাত্র যে এই কথা আগ বাড়িয়ে বলেছেন। এখন অবশ্যই তো ওনার সাথে ডেমোক্রেটিক পার্টির নেতৃবৃন্দের সাথে তো একটা টানাপোড়েন তো বিতর্ক তো অলরেডি শুরু হয়েছে। তা না হলে তো আপনার, কারণ আপনি দেখেন অন্য কেউ কিন্তু ট্রাম্পের সাথে এইভাবে উনি যেভাবে গোপনে গিয়ে মিটিং করছেন, দেখা করছেন, তারপর আইসের প্রধানের সাথে মিটিং করছেন, এগুলি কিন্তু অন্য কোনো, শুধু একমাত্র নিউ ইয়র্কেই করছে। এবং শুধু কি নিউ ইয়র্কে আপনার যে এত বেশি আপনার অবৈধ ইমিগ্রেন্ট আছে, অন্যান্য ক্যালিফোর্নিয়াতে কিন্তু আরো বেশি আছে, কারণ ক্যালিফোর্নিয়া কিন্তু নিউ ইয়র্কের থেকে অনেক বড়। ওরা কিন্তু কেউ করছে না। তো ওনার এই আপনার গোপনে বলি আর দেখানো দৌড়ঝাঁপ বলি, এটা কিন্তু ডেমোক্রেটিক লিডারটা এটা অবশ্যই এটাকে ভালোভাবে নিবে না। কারণ এটা যেটা বললাম যে ইমিগ্রেশন ইস্যুটা একেবারে একটা রাজনৈতিক ইস্যু, আমরা এটাকে যে যেভাবে দেখি না কেন। জি, একেবারে শেষ যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই, বাংলাদেশি কমিউনিটি মেয়র এরিক অ্যাডামসের এই নীতির ফলে কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আপনি মনে করেন? অ্যাকচুয়ালি এটা তো যেহেতু আমাদের কাছে নির্দিষ্ট কোনো ডাটাবেস নেই আসলে কয়জন বাংলাদেশি আপনার এখানে মাইগ্রেন্ট হিসেবে আছেন, তবে আমি বলবো যে যারা অপরাধ কর্মে জড়িত ছিলেন, কিংবা আপনার যাদের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে, এটা পারিবারিক কারণে হোক আপনার এবং অন্য কোনো মামলাতেই হোক না কেন, যদি আপনাদের বিরুদ্ধে কারো ডিপোর্টেশন অর্ডার হয়ে থাকে, নিশ্চয়ই আপনাদের জন্য একটু অ্যালার্মিং। কিন্তু আমি বলবো যে আপনারা আপনাদের অ্যাটর্নিতে, এখনো কিন্তু এই প্রক্রিয়াটা কিন্তু এখনো কিন্তু ওভাবে আপনার ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। সো আপনারা চাইলে আপনাদের লয়ারদের সাথে, বিশেষ করে আপনার যারা ভালো লয়ার ইমিগ্রেশন সম্পর্কে, আপনাদেরকে সহযোগিতা করতে পারবে, ওদের পরামর্শ নিন, এবং নিয়ে কিভাবে আপনাদের এই যে সমস্যাগুলি আছে যদি থেকে উত্তরণ করা সম্ভব, এটা এটা থেকে বের হওয়ার চেষ্টা করুন।
আমার মনে হয় না যে বাংলাদেশিরা যে আপনার 2,50,000-এর কথা বলা হচ্ছে, এখানে কিন্তু তেমন বাংলাদেশি নেই। বাংলাদেশি যারা আসছেন ওরা ভিন্নভাবে এসছেন। এরা কিন্তু আপনার ওই ভেনেজুয়েলা কিংবা অন্যান্য যে ল্যাটিন আমেরিকান কান্ট্রির মানুষরা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে আমি মনে করি। বাংলাদেশি হইলেও যেটা বললাম যে খুব অল্প সংখ্যক হবে যাদের বিরুদ্ধে অনেকদিন ধরে বিভিন্ন মামলায় ওনারা সাজাপ্রাপ্ত হয়ে আছেন কিন্তু জেল খাটছেন না। তারপরে আপনার এবং অনেকেই কিন্তু বিশেষ করে পারিবারিক কারণে যাদের কাগজপত্র নাই, ঝামেলা পড়ে ওনারা কিন্তু মামলায় ডিপুটেশনের অর্ডার অনেকের, আমি কয়েকজনকে চিনি, যেটা আসলে এখানে মুক্ত আলোচনা করা ঠিক না। ওনাদেরকে বলবো যে সাবধান হওয়ার জন্য, এবং যেহেতু অন্যরা যদি হয় এর পাশাপাশি আমাদেরও কিছু মানুষ হতে পারে। এখন দেখার বিষয় যে এটা কয়জন হয়। আর আরেকটা জিনিস আসলে বলে রাখি যে আপনার স্যাংচুয়ারি যে সিটিতে আপনার বিশেষ করে যারা আপনার এই বিশেষ করে গত 3 বছরে যারা ঢুকছেন এরাই কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। এখন যেটা বললাম যে আসলে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট যদি না চায় আপনার এটা কোনোভাবেই ফেডারেল গভর্নমেন্ট কিন্তু এই তথ্যগুলি পাবে না, কারণ যে লোকাল মামলাগুলি এগুলি কিন্তু সিটির আন্ডারে থাকে, এগুলি ফেডারেল গভর্নমেন্টের আন্ডারে থাকে না। এখন মেয়র এরিক অ্যাডামস যেটা বললাম যে কিভাবে লটা পাস হয়, সিটি কাউন্সিল কিভাবে ওনাকে সহযোগিতা করে, নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট যদি তথ্য না দেয় তাহলে নিউ ইয়র্ক সিটিতে তেমন ভাবে আইস সুবিধা করতে পারবে না। এক্ষেত্রে আপনারা যারা আছেন অর্থাৎ বিভিন্ন সংগঠন যারা করছেন, কমিউনিটির উন্নয়নের জন্য কাজ করছেন, রাজনৈতিকভাবে সচেতনতা তৈরি করার চেষ্টা করছেন, তারা কি এই বিষয়টি নিয়ে কোনো বিশেষ ক্যাম্পেইন করছেন? আসলে যেটা বললাম যে এটা একেবারেই এক প্রাথমিক পর্যায়ে কথাগুলি শুরু হয়েছে। এখন আপনার ট্রাম্প ক্যাবিনেট যখন ক্ষমতা নেবে 20 তারিখে, জানুয়ারির 20 তারিখে ক্ষমতা নেওয়ার পরে কি কি পদক্ষেপ নেয় এবং কিভাবে এটাকে নিউ ইয়র্ক সিটিতে তারা এটাকে করতে চাচ্ছে সেটা একটু দেখার বিষয়। অবশ্যই যেহেতু আমরা নিজেরা ইমিগ্রেন্ট কমিউনিটি থেকে আসছি, আমরা যদি ইমিগ্রেন্ট কমিউনিটির পাশে থাকতে পারি বিং এ ডেমোক্রেট, এটা অবশ্যই আমরা করব। কিন্তু যেটা বললাম যে এটা পুরো ব্যাপারটাই আসলে নির্ভর করে আপনার সিটি কাউন্সিল এবং মেয়রের উপরে। ওনারা যে বিলটুকু পাশ করবেন ওনাদের এই বিলে দেখার বিষয় যে ওনারা কতটুকু সহযোগিতা করবেন নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের আন্ডারে, নিউ ইয়র্ক সিটির আন্ডারে যে তথ্যগুলি আছে বিশেষ করে যারা অভিযুক্ত বিভিন্ন মামলায় বেসড অন ওনাদের ইমিগ্রেশন স্ট্যাটাস, এবং কতটুকু ওনারা সহযোগিতা করবেন ওর ভিত্তিতে আসলে আমাদেরকে যারা আমরা কমিউনিটিতে আছি ওদেরকে তাদের যে লোকাল সিটি কাউন্সিল আছে তাদের কাছে আমাদের যেতে হবে যে এটা যদি আপনার ট্রাম্প প্রশাসনকে সহযোগিতা করে আমাদের কমিউনিটি, লোকাল কমিউনিটি কিভাবে ক্ষতিগ্রস্ত হবে, আমাদের মানুষরা কিভাবে ক্ষতিগ্রস্ত হবে, এগুলি নিয়ে আপনারা দেখতে পারবেন যে ডেমনস্ট্রেশন প্লাস হলো যে বিভিন্ন সিটি কাউন্সিলের সামনে কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে, আপনারা দেখে থাকবেন। এবং হ্যাঁ, তো এই জিনিসগুলি দেখবেন যে তখন লোকাল পর্যায়ে জ্যাকসনেটেও দেখতে পারবেন, জামাইকাতে, ব্রুকলিনে, সব জায়গায় দেখতে পারবেন যে এটার যেটা বললাম যে প্রত্যেকটা জিনিসের পক্ষে বিপক্ষে একটা জিনিস থাকবে, কিন্তু জিনিসটা হলো যে আসলে এটা কতটুকু মানুষকে দুর্ভোগে ফেলবে এবং কতটুকু মানুষকে সহযোগিতা করবে এই জিনিসটা আসলে দেখার বিষয়। অসংখ্য ধন্যবাদ আনোয়ার আলম। আমরা আশা করতে পারি যে ভবিষ্যতে বাংলাদেশি কমিউনিটি যদি এই বিষয়ে কোনো রকম সমস্যায় পড়ে, আপনারা যারা বিভিন্ন সময় সচেতনতা তৈরি করেছেন, বিশেষ করে ভোটার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনারা সচেতনতা তৈরি করেছেন, ভোট দেওয়ার ক্ষেত্রে আগ্রহ তৈরি করেছেন, তা নিঃসন্দেহে অভিবাসীদের এই সমস্যাটা নিয়েও বাংলাদেশি কমিউনিটির পাশে হয়তো থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যারা দেখছিলেন, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরবো নতুন বিষয় নিয়ে, নতুন অতিথির সঙ্গে। আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি দি ভিউজ অনুষ্ঠানে। আমরা এই পর্যায়ে কথা বলবো এখনই বাড়ি কিনবেন নাকি অপেক্ষা করবেন, অর্থাৎ যারা বাড়ি কেনার পরিকল্পনা করছেন তারা ঠিক কোন সময়টাতে বাড়ি কিনলে লাভবান হতে পারবেন সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে বাফেলো থেকে যুক্ত হচ্ছেন লাইসেন্সড রিয়েল এস্টেট সেলস পারসন মোহাম্মদ আহসান। মোহাম্মদ আহসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। আমরা শুরুতে যে বিষয়টি আমাদের আলোচনার বিষয়বস্তু হিসেবে ঠিক করেছি, অর্থাৎ বাড়ি এখন কিনবেন নাকি অপেক্ষা করবেন, আপনি একটু আপনার বিশ্লেষণটা শুনবো। কেন মানুষ অপেক্ষা করবে, কিংবা এখনই বাড়ি কিনলে কিভাবে তারা লাভবান হতে পারবে? কারণ ইন্টারেস্ট রেটের বিষয়ে অনেকে বলেন যে সামনে হয়তো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা দায়িত্ব নেওয়ার পরে ইন্টারেস্ট রেটটা কমে আসবে। গত 1 বছর ধরে সেটি শোনা যাচ্ছে ইন্টারেস্ট রেট কমে আসবে, কিছুটা কমেছে কিন্তু কাঙ্ক্ষিত কমানো এখনো হয়নি। আপনি এই বিষয়ে আপনার বিশ্লেষণ শুনবো। ধন্যবাদ।
টিভিএন এর সকল দর্শক শ্রোতাকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে শুভ সন্ধ্যা। আপনার প্রশ্নের জন্য আপনাকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। তো প্রথমত আপনি যে বিষয়টা জানতে চাচ্ছেন সেটা হচ্ছে যে আপনি আমরা বাড়ি কেনার জন্য এখন আমরা কি অপেক্ষা করব নাকি এখনই বাড়ি কেনার সঠিক সময়। তো প্রথমত এটা দুইটা ভাগে আমি ভাগ করব। নাম্বার ওয়ান হচ্ছে যে এজ এ বায়ার হিসেবে আপনি কতটুকু প্রস্তুত আছেন। যেমন ধরেন আপনার ফাইন্যান্সিয়ালি আপনার ডাউন পেমেন্ট রেডি কিনা, আপনার সেভিং কতটুকু আছে, আপনার জবের স্থায়িত্ব কিরকম, আপনার ইন ফিউচার আপনি বাড়ি কেনার পরে মর্টগেজটা দেওয়ার মতো অ্যাবিলিটি আছে কিনা, ইমার্জেন্সি আপনার যে ব্যাকআপ ইমার্জেন্সি আপনার ফান্ড আছে কিনা, এই সবগুলো যদি রেডি থাকে ডেফিনেটলি আপনি যে কোনো সময় বাড়ি কিনতে পারেন। বাট কিছু সময় আছে যেই সময়তে আপনি এক্সট্রা কিছু বেনিফিট পাবেন বাড়ি কেনার জন্য। রাইট নাও আমরা জানি যে নতুন প্রশাসন আসতেছে আমাদের আমেরিকান গভর্নমেন্ট, সেখানে আমরা সবাই এক্সপেক্ট করতেছি নেক্সট ইয়ারে ইন্টারেস্ট রেট কমতে পারে, এটাই আমরা সবাই এক্সপেক্ট করতেছে। তো ওই সিচুয়েশনে যে জিনিসটা হবে, কিছু কিছু বায়ার তারা কিন্তু এখন কারেন্টলি তারা এত অপেক্ষা করতেছে যারা ইন্টারেস্ট রেট কমার জন্য, তারা কিন্তু এখন মার্কেটে নাই। বাট এট দিস টাইম ইন্টারেস্ট রেট যদিও একটু রিসেন্ট মাসের সাথে আপনি কম্পেয়ার করেন তখন দেখবেন যে একটু বেড়ে গেছে আবার, বাট স্টিল আমি মনে করি লাস্ট ইয়ারের যে ইন্টারেস্ট রেট ছিল তার চেয়ে কম। এখন আপনি এই সময় ইনভেন্টরি রাইজিং, সো আপনার লেস বায়ার থাকার কারণে আপনার এখানে একটা ব্যালেন্স মার্কেট হচ্ছে। যেমন ধরেন আপনার বায়ার এবং সেলার, তো আমরা যে জিনিসটা আমরা কম্পেয়ার করি সেটা হলো যে ইনভেন্টরি যদি মোর দেন 6 মান্থের উপরে থাকে সেক্ষেত্রে আমরা সেটাকে মনে করি যে বায়ার মার্কেট। বায়ার মার্কেট মিনস সেই ক্ষেত্রে সেলার অনেক সেলার মার্কেটে থাকে, বায়ার কম থাকে, বায়ারদের অপরচুনিটি বেশি থাকে, আপনি আপনার চয়েস মতো বাড়ি কেনার সুযোগ থাকে। আর যখন ইনভেন্টরি লেস থাকে, এখন এজ অফ নাও আমি মনে করি লাইক আমাদের হয়তো অ্যারাউন্ড আমি লাইক 4% হয়তো বা এরকম। সো এটা আমি মনে করি একটা ব্যালেন্স মার্কেট, যার কারণে এখন লেস বায়ার ইন দ্য মার্কেট বাট ইনভেন্টরি বেশি। তো সেক্ষেত্রে আপনি বেনিফিট গুলা যেটা আপনার সম্ভাবনা আছে সেটা হচ্ছে আপনি দেখে শুনে বাড়ি কিনতে পারবেন, এবং সেলাররাও দেখা যাচ্ছে যে মার্কেটে ওভার স্টে করতেছে। আগে যেরকম উইথিন 7 ডেজ এর ভিতরে বাড়িটা সেল হয়ে যেত, এখন দেখা যাচ্ছে যে মোর দেন 7 ডেজ, মোর দেন মান্থ এবং ওভার স্টে করে, যার কারণে অনেক সময় প্রাইস রিডাকশন হচ্ছে। তো এই সুযোগটা আপনি এজ এ বায়ার হিসাবে আপনি নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার যদি ডাউন পেমেন্ট শর্টেজ থাকে সেক্ষেত্রে আপনি সেলার কনসেশন নিতে পারবেন। কিন্তু যখন কম্পিটিশন মার্কেট থাকবে তখন সেক্ষেত্রে আপনার সেই সুযোগটা থাকবে না। যেমন ধরেন একটা প্রপার্টিতে আপনি অফার দিচ্ছেন, এট দ্য সেম টাইম যদি 5 জন বায়ার থাকে সেক্ষেত্রে আপনার লেস কম্পিটিশন থাকে। কিন্তু যখন মোর কাস্টমার মার্কেটে থাকবে তখন হবে কি আপনার এই টার্ম কন্ডিশন গুলো সেলাররা নিবে না, তখন আপনার সেই সুযোগটা থাকবে না। আর এখন আপনি ধরেন হয়তোবা আপনি ধারণা করতেছেন নেক্সট ইয়ারে 1% লেস হবে, একটা আমি জাস্ট মেবি লেস, মেবি নট। সো 1% ইন্টারেস্ট রেট কমার পরে আপনি কতটুকু সেভ করবেন? আপনি মার্চ এপ্রিল অথবা আপনি জুন জুলাইতে আপনি বাড়ি কেনার জন্য প্রস্তুতি নিচ্ছেন, ওয়েট করতেছেন ইন্টারেস্ট রেট কমবে। তো সেক্ষেত্রে আপনি হয়তোবা 1% এর কারণে আপনি $300,000 একটা প্রপার্টিতে অথবা 200 ম্যাক্সিমাম অথবা $250 আপনি মান্থলি পেমেন্ট আপনি সেভ করবেন। তা আপনি এখন থেকে 6 মাস পরে আপনি যদি কাউন্ট করেন তাহলে আপনি কতটুকু সেভ করতেছেন? 6 মাস পরে আপনি যদি $200 লেস পেমেন্ট হয় যদি, তাহলে লাইক 6 মাস পরে আপনার এখানে অনলি $1,200 ডিফারেন্স থাকবে। বাট এখন থেকে আপনি যদি 6 মাস পরে বাড়ি কিনেন তখন সেক্ষেত্রে হবে কি, যে বাড়িটা এখন $300,000 সেটা আপনাকে 325 অথবা 330, so you are paying like $30,000 extra and saving only
like $1,200. So I think if you are ready to buy financially, if you are ready, আপনি এখনই আপনার বাড়ি কেনার সময় আপনি আপনার পছন্দের মতো আপনি দেখে শুনে বাড়ি কিনতে পারেন। বাট যখন ইন্টারেস্ট রেট কমবে তখন দেখা যাবে যে আপনার মোর বায়ার্স ইন দ্য মার্কেট, তখন আপনাকে অনেক কম্পিটিশন ফেস করতে হবে। ইভেন আপনার অফার অ্যাকসেপ্ট করার জন্য আপনার দেখা যাবে যে অনেকগুলো বাড়িতে অফার দিতে হতে পারে। সো আই থিংক আপনি পরামর্শ দিচ্ছেন যে যদি আপনার প্রস্তুতি থাকে, একজন বায়ারের প্রস্তুতি থাকে, তিনি বাড়ি কেনার জন্য নিজে এখন প্রস্তুত, তাহলে আজকে কিনুন, আপনারা অপেক্ষা করবেন না। এবং বেশিরভাগ রিয়েলটররাই আমাদের এই অনুষ্ঠানে এসে সেই কথাটি বলে থাকেন যে বাড়ি কেনার জন্য অপেক্ষা করবেন না। কিন্তু একজন দর্শক তিনি যদি, আপনি যেমন বিশ্লেষণ করে একটা টাকার অঙ্ক হিসাব বুঝিয়ে দিয়েছেন, ঠিক তেমনি একজন দর্শক কিংবা যিনি বাড়ি কিনতে চান তার বোঝার জন্য আপনার কাছে জানতে চাই যে কোন কোন বিষয়গুলো আসলে হাউজিং মার্কেটকে ইফেক্ট ফেলে, অর্থাৎ হাউজিং মার্কেটকে প্রভাবিত করে কোন কোন বিষয়গুলো? সেটা আমি মনে করি হাউজিং মার্কেটটাকে কয়েকটা ফ্যাক্টর এখানে কাজ করে। বাট আমার কাছে মেজর যে বিষয়গুলো থাকে সেটা হলো ইকোনমি, মর্টগেজ রেট এবং ইনভেন্টরি। এখন ধরেন আপনার মর্টগেজ রেট যদি বেড়ে যায় তো ডেফিনেটলি সেটা মার্কেটের উপর এফেক্ট করবে, তখন আপনার বাইং ক্যাপাসিটি যে কমে যাবে, তখন আপনার লেস বায়ার ইন দ্য মার্কেটে থাকবে। অন দ্য আদার হ্যান্ড আপনার যদি ইনভেন্টরি যদি শর্ট থাকে, ডিমান্ড এন্ড সাপ্লাই, লাইক অ্যাজ রিসেন্টলি জেলো যে তাদের একটা অ্যানালাইসিস, একটা রিপোর্ট, সেটাতে আমি যা দেখতে পেলাম যে আপনার 4.6 million houses short in the market. So সেই ক্ষেত্রে সো এই বিষয়গুলো আপনি যখন ডিমান্ড যখন বেশি হবে কিন্তু ইনভেন্টরি যদি লেস থাকে, অলওয়েজ আপনার প্রাইসটা আপ হবে। আবার যখন ইনভেন্টরি একটু কমে যায়, বেড়ে যায়, তখন দেখা যাচ্ছে যে আপনার প্রাইসটা তখন আবার একটু কমে যাবে। সেক্ষেত্রে আপনি আবারও আগের জায়গায় আমরা ফিরে আসছি যে যদি প্রস্তুতি থাকে তাহলে আসলে ইন্টারেস্ট রেটের জন্য অপেক্ষা না করে এখনই আপনি বাড়ি কিনে ফেলেন, কারণ তখন আপনাকে ইন্টারেস্ট রেট কমে গেলে অনেক বেশি কম্পিটিশনে পড়তে হবে, এবং বেশি কম্পিটিশন মানেই কিন্তু বাড়ির দামটা বেড়ে যাওয়া। আবার এরপর আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটা হলো যে বাড়ি কেনার জন্য, বিশেষ করে যারা বাফেলোর কথাই যদি আমরা স্পেসিফিকলি বলি, বাড়ি কেনার সময় কোন কোন বিষয়গুলো দেখে তারপর আসলে বাড়িটা কেনা উচিত? বাড়ি কেনার ক্ষেত্রে আপনার দুইটা বিষয়, একটা হলো আপনার ফাইন্যান্সিয়াল বিষয়, আর একটা বিষয় হলো যে প্রপার্টিটা আপনি কিনতেছেন, প্রপার্টি কন্ডিশন। এখন আপনি ফাইন্যান্সিয়াল যে বিষয়টা আমি আবারও আপনাকে বলতেছি, সেটা হলো যে আপনি আপনার মান্থলি যে পেমেন্টটা আসবে সেটার জন্য আপনি কতটুকু প্রস্তুত। আপনার ইভেন আপনার যে হয়তোবা দেখা যাচ্ছে যে বাড়ি কেনার পরে আপনার মেজর মেইনটেনেন্স কস্ট থাকতে পারে। যেমন ধরেন রুফ, একটা বাড়িতে আপনি যদি রুফ করতে যান, ডিপেন্ড করে সাইজ অনুযায়ী, সেটা হতে পারে 15 to 20,000, কোনো কোনো ক্ষেত্রে বেশি হতে পারে। তো বাড়ি কেনার আগেই আপনার এই বিষয়গুলো আপনাকে চিন্তা করতে হবে যে আমি বাড়ি কেনার পরে আমার ইমার্জেন্সি মেইনটেনেন্স ফি, আমার ব্যাকআপ, হয়তো আপনার জব আপনি লুজ করলেন তাহলে আপনি কি মর্টগেজ পেমেন্ট দিতে পারবেন কিনা, আপনার কোনো ব্যাকআপ আছে কিনা, আপনার সেভিং অ্যাকাউন্ট আছে কিনা। এখন প্রপার্টি ক্ষেত্রে যে বিষয়গুলো, প্রপার্টি আপনি যদি প্রাইমারি রেসিডেন্সি কিনেন, ডেফিনেটলি আপনি যে প্রপার্টি কিনতেছেন আপনি নেবারহুড যাচাই করবেন, স্কুল ডিস্ট্রিক্ট দেখবেন, ইভেন আপনার চিন্তা করতে হবে যে এই প্রপার্টি আপনি কেনার পরে আপনার মেজর কোনো এক্সপেন্স আছে কিনা, আপনার ডিমান্ডটাকে আপনি কি চাচ্ছেন, আপনি কি কমার্শিয়াল লোকেশন চাচ্ছেন নাকি আপনি লাইক রেসিডেন্সিয়াল কোয়াইট নেবারহুড চাচ্ছেন। আপনার পছন্দ যে ডিমান্ড আছে সেই ডিমান্ডটা ফলো করে আপনি প্রপার্টি খুঁজবেন। অন দ্য আদার হ্যান্ড আপনার যেহেতু আপনি যদি আপনি থাকেন, আপনাকে চিন্তা করতে হবে যে ওই নেবারহুডের ক্রাইম রিপোর্টটা কিরকম। যদিও অ্যাজ এ রিয়েল এস্টেট এজেন্ট আমরা আপনাকে আমাদের একটু লিমিটেশন থাকে, আপনাদেরকে কিছু ইনফরমেশন আমরা লিগ্যাল ম্যাটার আমরা বলতে পারবো না, বাট আপনি এজ এ বায়ার হিসেবে আপনি নিজেই ইনফরমেশন গুলো ভেরি ইজিলি আপনি সার্চ করতে পারেন। বাট আমরা আপনাকে যেটা দিতে পারবো, আপনি যদি আমাদের কোনো কোশ্চেন করেন আমরা সেই কোশ্চেনে অ্যান্সার দিতে পারবো যে আপনি কোন সোর্স থেকে পাবেন। লেটস সে আপনি হয়তো আমাকে এখন জিজ্ঞেস করতেছেন যে ওই আপনার এই এলাকায় স্কুল ডিস্ট্রিক্টের রেটিং কেমন, আমি কিন্তু সরাসরি সেটা বলতে পারবো না। সেটা আমরা ভায়োলেটিং আমাদের
রুলস রেগুলেশনের মধ্যে পড়ে। তো আমরা হয়তো বলতে পারি যে আপনি ওই ওয়েবসাইটে গেলে আপনি এই স্কুলটা আপনার কোন রেটিং পড়ে সেটা ইজিলি আপনার এনি ইনফরমেশন আপনার দরকার হলে আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো। আই মিন লাইক আমরা সোর্স অফ ইনফরমেশন আমরা আপনাকে সোর্সটা দিতে পারবো যে কোনো জিনিস। আপনি যদি জব চান জবের ইনফরমেশন আমরা দিতে পারবো। ওই এলাকাতে আপনি কি কি জব নিতে পারেন, আপনার বাচ্চাকে কোন স্কুলে নেবেন, কোন হসপিটালে নেবেন, আই মিন লাইক আপনি রিলোকেট হওয়ার জন্য যত ধরনের ইনফরমেশন আপনার দরকার এজ এ রিয়েল এস্টেট এজেন্ট আমরা সেই ধরনের সেই সব ইনফরমেশন দেওয়ার মতো আমাদের সেই অ্যাবিলিটি আছে। সেক্ষেত্রে বাফেলো রিয়েল এস্টেট মার্কেটের কি অবস্থা এখন? কারণ অনেকেই তো প্যান্ডেমিকের পরপর আমরা দেখেছি বাফেলোতে নিউ ইয়র্ক থেকে মুভ করেছেন সিটি থেকে। তা এইখানকার এখন বাড়ির দাম কেমন, কি ধরনের অবস্থা এখন? আসলে বাড়ি কেনার জন্য বাফেলো এখন কতটা উপযুক্ত? সুন্দর কোশ্চেন। আসলে বাফেলো সম্পর্কে এখনো অনেকের ধারণা আগের জায়গায় আছে। অনেকে মনে করে যে 10,000 20,000 এরকম একটা প্রাইসে হয়তো বা আপনি বাড়ি পেতে পারেন। আমি মাঝে মাঝে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখি অনেকে কমেন্ট করে আমি $50,000 একটা বাড়ি, সুন্দর একটা বাড়ি আমাকে একটু আমাকে কেউ রিকমেন্ড করতে পারেন কিনা। আসলে দ্যাটস নট দ্য রিয়ালিটি। এখন এখানে গত প্যান্ডামিকের পরে লাস্ট 2-3 ইয়ার্সে অনেক চেঞ্জ হয়ে গেছে স্ট্রাকচারালি। আপনি যদি বলেন এখানে লাইক টোটাল নেবারহুড, যে কোনো নেবারহুডে আপনি 3 বছর আগে যদি যায় থাকেন এখন দেখেন রোড, স্কুল, আপনার ফ্যাসিলিটি, আপনার কমিউনিটি ইজ হিউজ গ্যাপ, এখন হিউজ ডেভেলপ হয়ে গেছে। তো প্রাইসের ক্ষেত্রে আমি যেটা বলি এখনো প্রাইস আপনার ক্ষমতার ভিতরেই আছে। আপনি যদি একটা সিঙ্গেল ফ্যামিলি নিতে চান শুধু বাফেলোর ভিতরে যদি আমি বলি সেখানে আপনি লাইক 150,000 আপনি একটা রিজনেবল বাসা পাইতে পারেন। সেক্ষেত্রে আপনি 2 ফ্যামিলি যদি কেনেন আমি মনে করি 200-250 ভিতরে স্টিল পসিবল। বাট যদিও প্রাইস রেঞ্জ ডিফারেন্ট লোকেশন ডিফারেন্স অন সাইজ, লোকেশন, প্রপার্টি কন্ডিশন এর অনেক প্রাইসও আরো কিছু বেশি দামও আপনি পাবেন। আপনি আপনার ডিমান্ড এবং ক্ষমতার ভিতরে আপনি বাড়ি পেতে পারেন। আর বাফেলো যেটা আমি বলবো, বাফেলো ইজ one of the hardest market in the country. So এখানে opportunity is a growing city. So এখানে আসার জন্য অনেকেরই এখন আগ্রহ হচ্ছে বিকজ আমি যেখান থেকে আপনি আসেন না কেন, আপনি যে কমিউনিটিতে থাকেন না কেন, বাফেলো ইজ এ ফ্রেন্ডলি, ইটস এ কোয়াইট সিটি এবং এখানে আপনার স্ট্রং জব মার্কেট। আপনি জবের যে মার্কেটের কথা যদি বলি সেখানে আপনি রিটেল শপ, হেলথ কেয়ার, I mean industrial, manufacturing, tech, অনেক অনেক বড় কোম্পানি এখানে ইনভেস্ট করার জন্য আসতেছে, বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট হচ্ছে। সো আমি মনে করি এই বাফেলো স্ট্রিট অ্যাট্রাক্টিং is too much attention for anybody in the country they are coming to Buffalo. মোহাম্মদ হাসান, একটা প্রশ্ন আপনাকে করতে হয়, সেটা হলো সাম্প্রতিক সময় আমরা দেখেছি বাফেলোতে যারা যাচ্ছেন বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির পরিবারগুলো বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন, বিভিন্ন সময় সন্ত্রাসী হামলার শিকার হচ্ছেন। যখন কেউ একজন বাড়ি কেনেন তখন সেখানকার জব মার্কেটের পাশাপাশি তিনি সেইখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরও কিন্তু নজর রাখেন। এখনকার আসলে বাফেলো আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? আপনি যে রিসেন্ট কয়েকটা ইনসিডেন্টের কথা বলছেন সেটা আসলে আমরা সবাই অবগত এবং আমি সেই পরিবারের তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। এটা আসলে দুঃখজনক। তবে এটা আমরা যেখানেই থাকি না কেন সেখানে সব জায়গায় আমরা আমাদের স্বাভাবিক জীবন আমরা চেষ্টা করি, যারা আমরা আমাদের স্বাভাবিক জীবন যাপনের করার মতো অধিকার রাখি। কিন্তু যে কোনো জায়গায় আপনার দেখা যাচ্ছে কিছু খারাপ প্রকৃতির লোক থাকে। তো বাফেলোকে আমরা ওইভাবে হাইলাইট না করে আমি ব্যক্তিগতভাবে আমি লাস্ট যে 3টা ইনসিডেন্ট হলো, যে 3 ভাই মারা গেল, আমি মোটামুটি খবর যতটুকু আমার নলেজে আছে, আমি হয়তো এখন লাইভ প্রোগ্রামে সেটা ডিসক্লোজ করতে চাচ্ছি না, সেটা দুইটাই যে 2টা ঘটনা ঘটলো দুইটাই আসলে তাদের ব্যক্তিগত লাইক তাদের নিজস্ব ইন্টারনাল ব্যক্তিগত প্রবলেমের কারণে তারা ভিকটিম হয়ে গেছে। এখানে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি এর মানে এই নয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানে খুবই খারাপ। এখানে বাফেলো পুলিশ ডিপার্টমেন্ট আর ভেরি ফ্রেন্ডলি এবং ক্রাইম রেটের কথা যদি বলেন, আমি নিজেও নিউ ইয়র্ক সিটিতে ছিলাম। নিউ ইয়র্ক সিটিতে আপনার প্রতিদিনই কোনো না কোনো জায়গায় ছিনতাই হচ্ছে,
কোনো কোনো জায়গায় আপনার লাইক গাড়ি পার্কিং নিয়েও দেখা যাচ্ছে যে একজনের সাথে একজনের মারামারি করছে, যেটা আমি নিজেই দেখতাম। কিন্তু এখানে কিন্তু বাফেলো সিটি ইজ নট লাইক দিস। এখানে মানুষের জীবনযাত্রা একটু স্লো। এখানে নিউ ইয়র্ক সিটির মতো এত রাশ না, যে এখানে মানুষগুলো একটু হোয়াইট। যদিও দুই একটা ঘটনা যেটা ঘটে গেছে, ইন ফিউচার আশা করি এই ধরনের ঘটনা আমরা কখনো আশা করবো না। বাট ওভারঅল আমি মনে করি বাফেলোর ইজ এ ভেরি গুড প্লেস টু লিভ। আপনি যদি এখানে মুভ হইতে চান এবং কোনো ইনফরমেশনের দরকার হয়, আপনি ডেফিনেটলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অনেক ধন্যবাদ মোহাম্মদ আহসান, আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। বিশেষ করে যারা ভাবছেন বাফেলোতে মুভ করবেন, বাড়ি কিনবেন কিংবা সেখানে নতুন করে আবার শুরু করবেন, তাদের জন্য এই তথ্যগুলো নিঃসন্দেহে উপকারে আসবে। তবে আমরা প্রত্যাশা করি বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির আমাদের ভাই বোনরা যারাই যেখানে থাকবেন তারা নিরাপদে থাকবেন এবং তাদের আসলে একটা বাড়ি তো সবারই স্বপ্ন থাকে, সেই স্বপ্নটা তারা সঠিক জায়গায় বিনিয়োগ করবেন এবং সঠিক তথ্যের মাধ্যমে করবেন, যেটি মূলত আমরা আপনাদেরকে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি এই অনুষ্ঠানের মাধ্যমে। দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।